বুঝছে? আচ্ছা, তাহলে স্বাগতম সবাইকে। আমরা যে ক্লাসটা মিস করছিলাম পরিপাকের যে ক্লাস নম্বর হচ্ছে 2, ক্লাস নম্বর কি 2। প্রথম ক্লাসে আমরা কি দেখছিলাম? প্রথম ক্লাসে মূলত আমরা এই যে পৌষ্টিক নালীর যে বিভিন্ন অঙ্গাণুগুলো সেগুলো সম্পর্কে আমরা সেগুলোর নাম শিখছিলাম মূলত, ঠিক আছে? তো এখন আমরা শিখব প্রত্যেকটা অর্গানের ইন্ডিভিজুয়াল পার্টগুলো। তোমাদেরকে আমি বলছিলাম যে প্রত্যেকটা পার্টের মধ্যে কি কি আছে ওটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকে হচ্ছে সেই বিস্তারিত আলোচনার প্রথম পার্ট, যেখানে আমরা মুখগহ্বর নিয়ে মূলত আলোচনা শুরু করব। তার কারণ মুখছিদ্রের মধ্যে শুধু ঠোঁট ছাড়া আর কিছু নাই, তো ওটা নিয়ে আলোচনা করার মতো কিছু আমাদের নাই। তাহলে আমরা শুরু করব মুখগহ্বরের মধ্যে, মানে আমাদের মুখের ভেতরে কি কি জিনিস হয় বা কি কি পরিপাকের কাজগুলো হয় সেটা আমরা দেখব। তাহলে দেখো, প্রথমে আমরা দেখব এই যে আমাদের যে মুখগহ্বর আছে, আমাদের যে মুখগহ্বর আছে, এই মুখগহ্বরের মধ্যে কি কি বিদ্যমান? মুখগহ্বরের মধ্যে কি কি বিদ্যমান? মুখগহ্বরের মধ্যে মূলত 3টা জিনিস আমাদের পরিপাকে হেল্প করে। 3টা জিনিস। কয়টা জিনিস? 3টা জিনিস আমাদের মুখগহ্বরে বিদ্যমান, যেটা পরিপাকে সাহায্য করে, কোনো না কোনোভাবে পরিপাকে সাহায্য করে। একটা হচ্ছে কি? জিহ্বা। জিহ্বা দিয়ে আমরা কি করি? জিহ্বা দিয়ে আমরা খাবারের টেস্ট পাই, যেটা আমাদের পরিপাকের একটা অংশ, ঠিক আছে? এরপর দ্বিতীয় পার্টটা আছে দাঁত। দাঁত দিয়ে আমরা খাবারকে কি করি? চর্বণ করি বা চাবাই, যার ফলে আমাদের খাবারটা চূর্ণ বিচূর্ণ হয়। এই চূর্ণ বিচূর্ণ এটাও একটা পরিপাকতন্ত্রের অংশ। এই যে আমাদের পরিপাকতন্ত্র, আমরা বলছি পরিপাক দুইভাবে হয়, একটা হচ্ছে রাসায়নিক পরিপাক হয়, আরেকটা হচ্ছে কি? যান্ত্রিক পরিপাক। যান্ত্রিক পরিপাক মানে যে চাপটা দেওয়া হয়, দাঁতের ফলে চাপ দেওয়া হয়, আমাদের যে পৌষ্টিক নালী এটার বিভিন্ন অংশ এক ধরনের চাপ দেয়, এই চাপের ফলে খাবারটা কি হয়? পরিপাক হয়। এই যে চর্বণ বা পেশির চাপ, ওইটাকে আমরা বলি কি? যান্ত্রিক চাপ। তাহলে এই যে দাঁত দিয়ে আমরা যান্ত্রিক চাপ দিই, যান্ত্রিক পরিপাক করি। যান্ত্রিক পরিপাকের ফলে বিষয়টা হয় কি? আমাদের খাবারটা চূর্ণ বিচূর্ণ হয়। বিষয়টা বুঝছো? তাহলে দাঁত। এরপর হচ্ছে লালা গ্রন্থি। এই 3টা জিনিস আমরা কিন্তু সবগুলো গ্রন্থি বলো বা পৌষ্টিক নালী বলো, আমরা সব কিছু একসাথে পড়তেছি, মানে মুখের মধ্যে কি কাজ হয় কমপ্লিট মুখমণ্ডলকে শেষ করব। তাহলে এখানে আছে জিহ্বা, এখানে আছে দাঁত, এখানে আছে লালা গ্রন্থি। প্রথমে এই 3টা নিয়ে আলোচনা করি। তো প্রথমে শুরু করতেছি দাঁত নিয়ে। তাহলে দেখো, এই যে দাঁত, এই যে দাঁতের একটা স্ট্রাকচার রাখলাম। এরপর আমরা দেখব যে কি কি দাঁত এখানে উপস্থিত। তাহলে চলো শুরু করি। প্রথমে দাঁত জিনিসটা কি? দাঁত জিনিসটা হচ্ছে যে আমাদের বোন থেকে উৎপন্ন একটা অংশ, যেটা হচ্ছে চাবাতে হেল্প করে। এবং এই যে দেখো এনামেল নির্মিত এই যে দেখো এনামেল নির্মিত একটা অংশ, যেটার ভিতরে ডেন্টিন নামক একটা শক্ত উপাদান থাকে। তাহলে তৈরিটা কি দিয়ে হচ্ছে? ডেন্টিন দিয়ে হচ্ছে। ডেন্টিনের উপরের একটা লেয়ার হচ্ছে এনামেল, ঠিক আছে? তাহলে তোমরা এভাবে লিখতে পারো, তোমাদেরকে যদি জিজ্ঞেস করে দাঁত কি, তোমরা লিখতে পারো কি? ডেন্টিন দ্বারা নির্মিত যে শক্ত অংশ, ডেন্টিন দ্বারা নির্মিত যে শক্ত অংশ খাদ্য চাবাতে সহায়তা করে, তাকে দাঁত বলে। বিষয়টা কি বুঝছি? ডেন্টিন নির্মিত, ডেন্টিন হচ্ছে শক্ত উপাদান, এটাই মূলত দাঁতকে শক্ত করে। তাহলে ডেন্টিন নির্মিত যে অংশ খাবারকে চাবাতে সাহায্য করে, ওইটাকে আমরা বলি দাঁত, ঠিক আছে? এবার আসো দাঁতের সংখ্যায়। যখন আমাদের বয়স শিশু অবস্থায়, মানে যখন আমরা শিশু অবস্থায় ছিলাম, তখন আমাদের দাঁতের সংখ্যা ছিল 20টি। এগুলোকে দুধদাঁতও বলা হয়, ঠিক আছে? তার মানে জন্মের পরে আমাদের যে প্রথম দাঁতটা ওঠে ওইটাকে আমরা কি বলি? দুধদাঁত, যেটার সংখ্যা হয় 20টা, ঠিক আছে? এই 20টাই পড়ে যাবে, 20টাই একে একে করে পড়ে যাবে। আমরা জানি সেটা, যে জন্মের পরে আমাদের দাঁতগুলো কি হয়? পড়ে যায়, একবারের জন্য পড়ে যায়, ঠিক আছে? এগুলোকে আমরা কি বলি? দুধদাঁত বলি। এরপর হ্যাঁ দুধদাঁত। এরপর আস্তে আস্তে প্রাপ্তবয়স্ক যখন হইছি,
অবস্থায় এই দাঁতের সংখ্যা দাঁড়ায় প্রথমে 28টি থাকে, 28টি থাকে, পরবর্তীতে 28টি থেকে 32টি হয়। পরবর্তীতে 28টি থেকে কয়টা হয়? হ্যাঁ, পরবর্তীতে 28টি থেকে কয়টা হয়? 32টা হয়। তো 28টা থেকে 32টা, তার মানে 4টা অ্যাড হচ্ছে না এখানে? 28টা থেকে যে 32টা হচ্ছে, এখানে কয়টা অ্যাড হচ্ছে? 4টা অ্যাড হচ্ছে। এই 4টা নতুন যে দাঁত তৈরি হচ্ছে সেটাকে বলে আক্কেল দাঁত। হ্যাঁ, আক্কেল দাঁত। তাহলে আক্কেল দাঁতের সংখ্যা কয়টি? 4টি। আক্কেল দাঁতের সংখ্যা কয়টি? 4টি। এটা কখন তৈরি হয়? এটা যখন আমাদের প্রাপ্তবয়স্ক হয়ে যায়, একটা একটা করে তৈরি হয়। আমাদের চোয়ালকে আমরা 4টা ভাগে, দেখো উপরের একটা চোয়াল, নিচের একটা চোয়াল, দেখো তো তোমরা সবাই, উপরের একটা চোয়াল, নিচের একটা চোয়াল, এই চোয়ালকে আমরা 4 ভাগ করব। এই যে দেখো, এই যে দেখো, উপরের চোয়াল, নিচের চোয়াল, এটাকে আমরা 4 ভাগ করে দেখব। এই একটা ভাগ, এই একটা ভাগ, তাহলে দেখো এখানে এক ভাগ, এখানে এক ভাগ, এখানে এক ভাগ, এখানে এক ভাগ। ঠিক আছে? এই প্রত্যেকটা বলে, এই যে দেখো লাস্টের যে দাঁতটা আছে, এই একটু খেয়াল করো সবাই, এই যে দেখো লাস্টের যে দাঁতটা আছে, লাস্টের দাঁতগুলো, এই যে লাস্টের দাঁতগুলো, এই লাস্টের এই 4টা দাঁতকে আমরা বলি আক্কেল দাঁত। আক্কেল দাঁত। এটা কখন হয়? যখন আমাদের গঠনটা বা আমাদের বয়সটা অ্যাডাল্ট এজ পার করে যায়, মানে প্রায় 30-এর ছুঁই ছুঁই বা 25 ক্রস করলে এই 4টা দাঁত তৈরি হয়। এই 4টা দাঁত তৈরি হওয়ার সময় আমাদের ব্যথা অনুভব হয় প্রচুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমার হয়েছে, প্রচুর ব্যথা হয় এখানে, প্রচুর ব্যথা। কারণ এই যে নতুন করে তৈরি হওয়ার সময় এটা পাশের দাঁতকে একটা ধাক্কা দেয়, তখন আমরা প্রচুর ব্যথা অনুভব করি। না, অন্য দাঁত তো নর্মালি তৈরি হয়, এটা হচ্ছে বয়স, তোমার যখন 25+ হবে তখন গিয়ে তৈরি হবে, আলাদা করে তৈরি হবে। তো তখন এটা পাশের দাঁতকে একটা আঘাত, পাশের দাঁতকে একটু ধাক্কা দেয়, তখন একটা ব্যথা অনুভব হয় মাড়ির মধ্যে। তো তোমরাও ফিল করবা, তোমাদের বয়সে যখন 25+ বা 23 ক্রস করবে, আস্তে আস্তে একটা একটা তৈরি হবে, এদিকে একটা তৈরি হবে, মানে প্রত্যেকটা একটা একটা, মনে করো প্রথমে এটা তৈরি হয়েছে, তারপরে এটা তৈরি হয়েছে, তারপরে এটা, এরকম করে করে 4টা তৈরি হবে। তাহলে দেখো এই বয়সে তোমরা এখন যে বয়সে আসো ক্লাস 9-10-এর, ওদের বয়সে তোমাদের 28টা, 24টা থেকে 28টা দাঁত থাকবে। এরপরে 32টা হবে যখন তোমরা পূর্ণবয়স্ক হবা। ঠিক আছে? যখন 4টা এক্সট্রা করে কি আসবে? আক্কেল দাঁত আসবে। বিষয়টা বুঝছি? আচ্ছা, এবার আসো, আচ্ছা দাঁতের যে বিষয়টা যেহেতু পড়তেছি, কি ধরনের দাঁত আছে সেটা একটু আমরা পড়ি। প্রথমের দাঁতটা হচ্ছে যে ইনসিজার। হ্যাঁ, তোমার বয়স যখন 23+ বা 25+-এ যাবে তখন একটা একটা তৈরি হবে। হয়েছে? একটা হয়েছে, তাহলে হইতে পারে, এটা বয়স কম বেশি হতে পারে, অ্যাভারেজে মোটামুটি 20+, 23+ এরকম একটা একটা তৈরি হয় আর কি। আচ্ছা আসো, প্রথমে কর্তন দাঁত বা ইনসিজর বলি এটাকে আমরা, কর্তন দাঁত। আসো দেখি কর্তন দাঁত কোনটা। এদিকে দেখো, এই যে প্রথম দুইটা একটু খেয়াল করো তো সবাই, একটু এদিকে খেয়াল, একটা কটকটা রং। এই যে দেখো, এই একটা দাঁত দেখছো, এই দুইটা দাঁত, এই দুইটার দাঁতকে দেখো ইনসিজর বলে, ইনসিজন বা কর্তন দাঁত। তাহলে দেখো আমরা শুধু এক সাইড নিয়ে আলোচনা করতেছি, তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তারপর এই যে দেখো এখানে একটা, এখানে একটা, এখানে দুইটা আছে, তাহলে এই কয়টা হইলো? এখানে দুইটা আছে, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, কয়টা হইলো? 8টা। তাহলে কর্তন দাঁত কয়টি? 8টি। বিষয়টা বুঝছি? এরপর আসতেছে কি? ছেদন দাঁত। ছেদন দাঁত, এই দেখো ছেদন দাঁত কোনগুলো? ওই ড্রাকুলার টাইপ যে দাঁতগুলো আছে, ড্রাকুলার টাইপ, একটু কোনা আছে, যে কিছু দাঁত আছে না একটু ড্রাকুলার টাইপ, এরকম কোনা আছে যে উপরে, দেখো উপরে নিচে ড্রাকুলার টাইপ কিছু দাঁত আছে। এই যে দেখো এইটা, এদিকে দেখো সবাই, দিকে মনোযোগ, কোন কালার নেওয়া যায়? এটা নিয়ে, এই দেখো এই জায়গায় দেখো ড্রাকুলার দাঁত আছে কিছু। ঠিক আছে? এগুলো যেগুলো ওই তোমরা ভ্যাম্পায়ারও দেখো না, দাঁতগুলো বড় হয়ে যায় যে, হ্যাঁ দাঁতগুলো বড় হয়ে যায়, ওগুলোকে বলে কি? এই যে ছেদন দাঁত। তাহলে ছেদন দাঁত কয়টা? এই যে উপরে 2টা, নিচে 2টা, টোটাল কয়টা? 4টি। ঠিক আছে? এরপর আসতেছে অগ্রপোষণ। কি? হ্যাঁ দাঁতের নাম পড়াচ্ছি যে, দেখো এই দুইটা,
এই দুইটা যেগুলো দেখো গোলাপি কালার মার্ক করা, টোটাল কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8টা, মানে তোমার উপরের চোয়াল এবং নিচের চোয়ালের চিত্র এটা, তোমার উপরের চোয়াল নিচের চোয়াল, তাহলে উভয় ক্ষেত্রে কিন্তু সেম থাকে। প্রথম এই যে চারটা টোটাল 8টা হচ্ছে কি কর্তন দাঁত, যেটাকে আমরা ইনসিজরও বলি, কর্তন দাঁত বা ইনসিজর। এরপর হচ্ছে ছেদন দাঁত, ওই যে বললাম যেটা ট্রাকুলার, ওই যে বাঘের ক্ষেত্রে দেখো, বাঘের ক্ষেত্রে বড় বড় যে দাঁতগুলো আছে, ওগুলো হচ্ছে কি ছেদন দাঁত। ঠিক আছে, ছেদন দাঁত কোথায়? উপরে 2টা নিচে 2টা, টোটাল কয়টা? 4টা। এরপর আস্তে আস্তে অগ্রপ্রশন, এদিকে দেখো অগ্রপ্রশন, এই যে এখানে দেখো আরেকটা কালিনী, এই যে দেখো এইখানে 2টা, এইখানে 2টা, কয়টা হইলো? 4টা। এই জায়গায় 2টা, এই জায়গায় 2টা, কয়টা হইলো? 8টা। তাহলে অগ্রপ্রশন দাঁতও কয়টি? 8টি। কয়টি? 8টি। এরপর কি পোষণ দাঁত বা মোলার, এটাকে আমরা বলি মোলার। অগ্রপ্রশন মানে আমরা এটাকে বলি প্রিমোলার ইংরেজিতে, আর পোষণ দাঁত মানে আমরা এটাকে বলি মোলার। ঠিক আছে, তাহলে পোষণ দাঁত দেখো কোথায় আছে? পোষণ দাঁত এই যে দেখো পোষণ দাঁত, এই যে লাস্টে 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, তাহলে কয়টা হইলো? 6টা। কয়টা হইলো? 12টা। কয়টা হইলো? 12টি। এই কালারটা দেখাই যাচ্ছে না এখানে। কয়টা হইলো? 12টি। এই 12টির মধ্যে 4টা কি দাঁত? লাস্টের দাঁতগুলোকে কি বলে? এই যে লাস্টের দাঁতগুলো যেটা পরে তৈরি হয়, এই যে লাস্টের দাঁতগুলো যেটা পরে তৈরি হয়, এগুলোকে বলে আক্কেল দাঁত। এগুলোকে কি বলে? আক্কেল দাঁত। হ্যাঁ, পোষণ দাঁত, এটা একটা পোষণ দাঁত। লাস্টের পোষণ দাঁতের ভিতরে লাস্টে যে দাঁতগুলো আছে, লাস্টের 4টা, এই যে দেখো লাস্টের 4টা, এই লাস্টের 4টা দাঁতগুলোকে আমরা বলি কি? আক্কেল দাঁত। ওকে, তাহলে এতটুকু লিখে নাও আগে। হ্যাঁ, এবার আসো আমরা দাঁতের বিভিন্ন অংশ নিয়ে চিন্তা করি, মানে একটা দাঁতের মধ্যে কি কি আছে সেটা একটু দেখি। প্রথমে দাঁতের অঞ্চলকে আমরা 3টা ভাগে ভাগ করি। দাঁতের অঞ্চল কয়টি? 3টি। দাঁতের অঞ্চল 3টি। কি কি? 1 মুকুট, গ্রীবা, আরেকটা হচ্ছে মূল। তাহলে দেখো এই চিত্রের মধ্যে দেখো, সব একটু এই চিত্রের মধ্যে দেখো, এই যে উপরের অংশটা যেটা দেখা যায়, সেটাই হচ্ছে কি? মুকুট। ভেতরে মাড়ির ভেতরে যে অংশ থাকে যেটা দেখা যায় না, সেটাই হচ্ছে মূল। তাহলে উপরেরটা মূল, নিচেরটা মুকুট। এই যে মাঝখানে যে অংশটা আছে, এই মাঝখানের অংশটা মানে যেখানে আমরা মূলত মাড়ি বিষয়টা দেখি, ওইটা হচ্ছে গ্রীবা। গ্রীবা। তাহলে মুকুট হচ্ছে কি? যেটা উপরে আছে। মুকুট কি? যেটা উপরে, মাড়ির উপরে। ঠিক আছে। গ্রীবা কি? যেটা মাড়ির অঞ্চল, মানে মোটামুটি যেটা আমরা মাড়ি হিসেবে চিনি, মাড়ির অঞ্চল। আর মূল কি? মাড়ির নিচে। বিষয়টা বুঝছি? তাহলে মাড়ির উপরে, মাড়ি এবং মাড়ির নিচে। ক্লিয়ার? এরপর আসো দাঁতের মধ্যে কি কি আছে। দাঁতের অংশগুলো আমরা একটু দেখি। দাঁতের মধ্যে আছে প্রথমত এই যে দেখো এনামেল। কি আছে? এনামেল একটা স্তর আছে। দেখো এনামেল মূলত ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ক্লোরাইড এগুলো দিয়ে তৈরি, ক্যালসিয়াম দিয়ে তৈরি মূলত। এটা ক্ষয় হতে পারে। ঠিক আছে, এই এনামেলটা কি হতে পারে? ক্ষয় হতে পারে। এই এনামেলটা ক্ষয় হলে আমাদের নার্ভ যদি বের হয়ে আসে, আমাদের ভেতরে আবার নার্ভ আছে, এখানে নার্ভ আছে, পাল্প এরিয়াতে আমাদের নার্ভ আছে। তো ও নার্ভটা যখন বের হয়ে যায় তখন আমাদের রুট ক্যানেল করার প্রয়োজন হয়। অগ্রপোষণ। ঠিক আছে, হ্যাঁ অগ্রপোষণ। পোষণ বুঝি নাই কোনটা? হ্যাঁ, কোনটা ভাঙলে? মুকুটটা? অঞ্চল যুক্ত বর্ণ, আয় হায়
তুমি তো আমার উইক জোনে হাত দিয়ে ফেলছো। বাংলা সেকেন্ডের কনসেপ্ট নিয়ে আসছে, আমি বাংলা সেকেন্ডে বেশি কাঁচা। আচ্ছা দেখো, এনামেলটা আসে, আমরা বায়োলজিতে থাকি, ঠিক আছে। এনামেল আসে, এনামেল হচ্ছে ক্ষয় হতে পারে। এনামেল যদি ক্ষয় হয়ে যায়, তোমার হয় ফিলিং করাইতে হবে, দাঁতের ফিলিং করাইতে হবে, এটা আমাদের ক্ষয় হয়ে যায়। যেমন রিসেন্টলি আমাকে রুট ক্যানেল করাইতে হয়েছে, ক্ষয় হয়ে গেছে, এনামেল ক্ষয় হয়ে যায়, এটার যত্ন নিতে হয়। আমরা যদি প্রতিনিয়ত চা খাই, দাঁত ব্রাশ না করি, খাবারের মানে ওইটা ঠিক নাই, আমাদের রুটিন যদি ঠিক না থাকে, আমাদের এনামেল ক্ষয় হয়ে যায়। এনামেল ক্ষয় হলে বিষয়টা কি হবে, আমাদের হয় ফিলিং করাইতে হবে অথবা রুট ক্যানেল করাইতে হবে। রুট ক্যানেল মানে তোমার নার্ভগুলোকে মেরে ফেলা। আচ্ছা, নার্ভগুলোকে মেরে ফেলে মূলত। তো আসলে দেখি এনামেল গেল, এনামেল ক্ষয় হতে পারে। এরপর আছে ডেন্টিন। ডেন্টিন হচ্ছে আসল শক্ত অংশ। দাঁত যে শক্ত হচ্ছে এটা মূলত ডেন্টিনের ফলে হচ্ছে। এই যে দেখো এই অংশটা দেখছো, এই অংশটা মূলত হচ্ছে দাঁতের ডেন্টিন। এখানেও আছে, ঠিক আছে। এই অংশটা হচ্ছে কি, ডেন্টিন। এই অংশটা হচ্ছে ডেন্টিন, ঠিক আছে। এটাই মূলত দাঁতকে তৈরি করে। তাহলে এই যে দাঁতের ডেন্টিন, এটা কি দিয়ে তৈরি, এটাও ক্যালসিয়াম দিয়ে তৈরি, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ফসফেট, এগুলো দিয়ে তৈরি, ঠিক আছে। তো দাঁতের এই অংশ আসল দাঁতকে মজবুত করে যে এই ডেন্টিন। দাঁত মজবুত হওয়ার একমাত্র কারণ হচ্ছে ডেন্টিন। এনামেল কিন্তু ক্ষয় হয়, কিন্তু ডেন্টিন ক্ষয় হওয়া মানে দাঁতটা পড়ে যাবে, ওইরকম একটা অবস্থা। তো এটা সবচেয়ে শক্ত অংশ, এটাই মূলত আমাদেরকে চাবাতে হেল্প করে। এরপর আসতেছি পাল্প। এই যে দেখো, এরপর আসতেছি পাল্প। এই দেখো, এখানে আরেকটা অঞ্চল আছে না, দেখো তো, এখানে একটা অঞ্চল আছে না, যে অঞ্চলের মধ্যে তুমি রক্তের শিরা দেখতেছো, ধমনী দেখতেছো এবং স্নায়ু দেখতেছো, এই একটা অঞ্চল আছে না দাঁতের মধ্যে। এই দেখো, দাঁতের মধ্যে এরকম একটা অঞ্চল আছে, এটাকে বলে পাল্প। এটাকে বলে কি, পাল্প। এই পাল্পের ভেতরে রক্তনালী থাকে, যেটা দাঁতকে রক্ত প্রোভাইড করে। আমরা মনে করি যে না, দাঁতের মধ্যে কোনো রক্ত যায় না, দাঁতের মধ্যেও কিন্তু রক্ত যায়। এই পাল্প এরিয়াতে দেখো, এই যে শিরা, ধমনী এবং স্নায়ু আছে, স্নায়ু, দাঁতের মধ্যেও স্নায়ু আছে, সেজন্য তোমরা দাঁতে ব্যথা অনুভব করো। ওই যে একটু আগে বললাম, দাঁতের এনামেল যদি ক্ষয় হয়ে যায়, রুট ক্যানেলের বিষয়টা কি দেখো, রুট ক্যানেল বা ফিডিং এ এই যে এনামেলটা ক্ষয় হয়ে যায়, এনামেলটা ক্ষয় হয়ে এখানে একটা কি তৈরি করে, এখানে একটা ছিদ্রের মতো হয়ে যায়, এখানে মাঝখানে একটা কি হয়ে যায়, ছিদ্রের মতো হয়ে যায়। ছিদ্রের মতো যখন হয়ে যায়, এখানে যখন খাবারটা যায়, খাবারটা গেলে নার্ভকে টাচ করে বারবার, নার্ভকে যখন টাচ করে তখন প্রচুর ব্যথা হয়। নার্ভকে টাচ করলে কি হবে, প্রচুর ব্যথা হবে। তখন কি করতে হবে, হয় তোমাকে ফিলিং করাই দিতে হবে, মানে এই অংশটা ফিল করাই দিতে হবে, অথবা ওষুধের মাধ্যমে তোমার নার্ভগুলোকে মেরে ফেলা হবে। নার্ভগুলো মেরে ফেললে কোনো আহামরি সমস্যা না, কারণ দাঁতের মধ্যে তোমার ফিলিংয়ের দরকার আছে, দাঁতের মধ্যে অনুভব করার দরকার আছে, কোনো কিছু অনুভব করার দরকার আমাদের প্রয়োজন হয় না দাঁতের অনুভব, কারণ দাঁত তোমার টেস্টও দেয় না, দাঁত শুধু চাবানোর কাজ করে, ঠিক আছে। তো এখানে নার্ভগুলোকে মেরে ফেলা হয় কিসের মাধ্যমে, ওষুধের মাধ্যমে, এটাকে আমরা বলি রুট ক্যানাল, ঠিক আছে। তাহলে এই অংশগুলো হচ্ছে দাঁতের। আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে সিমেন্ট। এই যে দেখো, মাড়ির ভেতরে দাঁতের একটা আবরণ আছে, মাড়ির ভেতরে কিন্তু এনামেল নাই, এনামেল বাইরে আছে। যে এনামেল কোথায় আছে, বাইরে, মানে ক্রাউন অঞ্চলে অথবা মুকুট অঞ্চলে আছে কি এনামেল। দাঁতের ভেতরের অংশে একটা আবরণ থাকে, যেটাকে আমরা বলি সিমেন্ট, মানে এই যে ভেতরের অংশে একটা আবরণ থাকে, এটাকে আমরা কি বলি, সিমেন্ট। তোমাদের বইয়ে আছে সিমেন্ট, ঠিক আছে। তাহলে এই হচ্ছে দাঁতের অংশগুলো, আমরা বিষয়টা বুঝছি। তাহলে দাঁতে কি কি অংশ পাইলাম, উপরে পাইলাম এনামেল, যেটা ক্ষয় হতে পারে, ডেন্টিন শক্ত অংশ যেটা দাঁতকে মজবুত করে, পাল্প যেখানে কি আছে, রক্তনালী, স্নায়ু আছে, তারপর হচ্ছে সিমেন্ট, এই যে সিমেন্টাম দিছে তো, এখানে সিমেন্টাম বা সিমেন্ট দিছে তো, এই যে এই অংশটা হচ্ছে দাঁতের মাড়ির ভেতরে যে অংশটা আছে ওইটার আবরণ, মানে দাঁতের ভেতরে যে মাড়ি আছে, সরি মাড়ির ভেতরে দাঁত আছে, উল্টা বলতেছি। এই যে মনে করো দাঁত, তো এই যে মাড়ি, তো এখানে এই যে এখানে একটা আবরণ আছে, দাঁতের এখানে একটা কি আছে, আবরণ আছে, এটাকে আমরা বলি কি, সিমেন্টাম। ওকে, লিখে ফেললো। আচ্ছা দেখো, তাহলে জিহ্বা নিয়ে কথাবার্তা বলি এবার। জিহ্বা, দাঁত শেষ, জিহ্বা। হ্যাঁ দেখো, জিহ্বা, আমরা এমনি উচ্চারণটা জিহ্বা বললেও আসলে হচ্ছে কি, এরা জিহ্বা বা টাং, ঠিক আছে। তো জিহ্বা বা টাঙের মধ্যে আমরা মূলত দেখবো কি, তোমাদের যদিও জিহ্বা নিয়ে কোনো কথা নাই, আমি জাস্ট একটু অংশ বলবো। মনে করো এটা আমাদের একটা জিহ্বা, জিহ্বা, ঠিক আছে।
তো জিহ্বার মধ্যে আমি কয়েকটা কথা বলবো শুধু, যেগুলো তোমাদের একটু মনে রাখলে ভালো। আমি মনে করি তোমরা যেহেতু এখন ক্লাস 9-এ আসো, কিছু কিছু জিনিস তোমাদেরকে এখান থেকে শিখতে হবে, কথা বুঝছো? যেমন দেখো, প্রথমে এই জায়গায় জিহ্বার শুরুতে মানে অগ্রভাগে, জিহ্বার অগ্রভাগে হ্যাঁ আমরা মিষ্টিটা ফিল করি। মিষ্টি মানে মিষ্টির যে টেস্টটা এটা আমরা জিহ্বার অগ্রভাগে ফিল করি। এরপর আসতেছে কি, ভেরি গুড, জিভ এই দুইটা সাইডে আমরা লবণাক্ততা ফিল করি, মানে লবণের যে টেস্টটা এটা আমরা এখানে ফিল করি, ঠিক আছে, লবণাক্ততা, ঠিক আছে। এরপর আসি এই জায়গায়, যারা ক্লাস করছে তারা বলতেছে টক বা অম্লতা, ঠিক আছে। এরপর লাস্টের অংশে, জিহ্বার লাস্টের অংশে আমরা তিতা ফিল করি, তিতা টেস্ট করি, তিতা। আচ্ছা, সব টেস্ট আসছে তোমাদের মতে কি এখানে সব টেস্ট আসছে? আচ্ছা, হ্যাঁ, অম্লীয় লেখন। দেখো, ঝাল জিনিসটা কোনো টেস্ট না, ঝাল হচ্ছে জ্বালাপোড়া, ঝাল হচ্ছে মূলত কি জ্বালাপোড়া। তোমাদের জিহ্বা একটা জ্বালাপোড়া সৃষ্টি হয়, এটাকে আমরা মূলত ঝাল বলি, ঝাল কোনো কি না, টেস্ট না। আচ্ছা, এরপরে জিহ্বার মধ্যে অনেক অনেক গুটি টেস্ট বাডস থাকে। কি থাকে স্যার? টেস্ট বাডস, বা এটাকে বাংলায় বলে সাতকুড়ি। কি বলে? সাতকুড়ি। এগুলোকে বলে সাতকুড়ি বা টেস্ট বাডস। এগুলোই মূলত আমাদের স্বাদকে, এই যে বিভিন্ন, একে তো মিষ্টি, লবণাক্ত, টক ছাড়াও বিভিন্ন ধরনের স্বাদ আছে না, মিক্সচার যে স্বাদগুলা, এই স্বাদগুলো গ্রহণ করতে সাহায্য করে। এই টেস্ট বাডের সংখ্যা প্রায় একটা জিহ্বার মধ্যে অ্যাভারেজে 10,000 হতে পারে। কত হাজার? 10,000 হতে পারে। এগুলো 5 থেকে 7 দিন পর পর রিপ্লেস হয়। 5 থেকে 7 দিন পর পর রিপ্লেস হয় মানে নষ্ট হয়ে যায় এবং পুনরায় তৈরি হয়। তোমরা এই যে ব্যথার ওষুধ নামক যেটা ওষুধ খাও, এইস বলো, নাফা বলো, খাইলে কি হয়? টেস্টটা চলে যায় না, মুখের খাবারের রুচিটা চলে যায় না। রুচিটা কেন চলে যায়? তখন আমাদের এই টেস্ট বাডগুলো নষ্ট হয়ে যায়। এই যে 5 থেকে 6 দিন পর পুনরায় সবগুলো একসাথে তৈরি হবে। ওইরকম ইন্ডিভিজুয়াল সময় বলা যাবে না। তুমি তৎক্ষণাৎ নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু তৈরি হইতে মোটামুটি 5 থেকে 6 দিন লাগে, ঠিক আছে, 5 থেকে 7 দিন লাগে। বাডস, BUDS, বাডস, টেস্ট বাডস। তাহলে এই জিনিসগুলো জানলেই হবে, স্বাদ কোথায় কোথায় পাই এবং টেস্ট বাডস কতটা থাকে, কতদিন পরে তৈরি হয়, এতটুকু জানলেই হবে। লেবু খেতে বলে না, লেবু হচ্ছে, আমি বলি যে তুমি তোমার টেস্ট যদি নষ্ট হয়ে যায়, তুমি মিষ্টি টাইপের জিনিস খাও, মিষ্টি টাইপের জিনিসের কিন্তু তুমি টেস্ট পাবা। অগ্রভাগে টেস্ট বাডস কম, তুমি মিষ্টি ফিলটা করবা। আমার যখন জ্বর হয়, আমি যখন ওষুধপত্র খাই, সেক্ষেত্রে আমি প্রিফার করি যে পাউরুটি দিয়ে, তখন তো খাবার যাই খাও না কেন, যত মজার খাবার খাও না কেন, টেস্ট পাবা না। একে হচ্ছে ফল ফ্রুট খাইলে ঠিক আছে, ফল ফ্রুটের টেস্ট পাবা, কারণ ফল ফ্রুটে কেমিক্যাল, মশলা নাই, মশলার টেস্টটা পাবা না। নর্মাল মনে করো আপেল খাচ্ছ, আপেলের টেস্ট মোটামুটি পাবা। তো ওই সব খাবার, ফ্রুটস অথবা মিষ্টি টাইপের খাবার খেলে তোমাদের জন্য ভালো হয় ওই টাইমে, ঠিক আছে। ওই টাইমে ওই অ্যাসিডের যে মানে ফলের, যেমন তুমি বলছো লেবু টেস্টটা পাওয়া যায়, কমলার টেস্ট পাওয়া যায়, আপেলের টেস্ট পাওয়া যায়, তখন ফ্রুট অথবা মিষ্টি জাতীয় খাবার খেলে ভালো হয়, কারণ আমাদের তো কিছু খেয়ে বেঁচে থাকতে হবে। এখন টেস্ট, হ্যাঁ, সিবিডও খেতে পারো, এই হচ্ছে বিষয়, লিখে নাও। এরপরে আসো লালা গ্রন্থি। দেখো, লালা গ্রন্থি নিয়ে পড়ালেখা করি। লালা গ্রন্থি, প্রথমে হচ্ছে লালা গ্রন্থি কোথায় কোথায় থাকে সেটা আমাদের একটু বুঝতে হবে। তাহলে আমি একটা মানুষ আঁকার চেষ্টা করি, মানুষের মাথা, হ্যাঁ, ট্রাম্প না আঁকতাম, আচ্ছা চেষ্টা করি ট্রাম্প না আঁকার। আবার ট্রাম্প হয়ে গেছে,
ঠিক আছে স্যার, এর থেকে ভালো করে স্যার। ঠিক আছে, এই দেখো এটা মানুষের মুখমণ্ডল। আমরা দেখবো যে আমাদের গ্রন্থিগুলো কোথায় কোথায় থাকে। প্রথমে লালা গ্রন্থি কয় ধরনের? লালা গ্রন্থি কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে কি প্যারোটিড, সাবাস, সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, ভেরি গুড, সাবলিঙ্গুয়াল। ঠিক আছে, তাহলে কোথায় অবস্থান এটা একটু আমরা দেখি। আচ্ছা ভালো কথা, প্যারোটিড থাকে 2টা মানে 1 জোড়া, সাবম্যান্ডিবুলার থাকে 2টা অর্থাৎ 1 জোড়া, সাবলিঙ্গুয়াল থাকে 2টা অর্থাৎ 1 জোড়া। তাহলে টোটাল কয়টা? টোটাল কয়টা? 6টি বা 3 জোড়া। তাহলে আমাদের লালা গ্রন্থি কয়টা? 6টি বা 3 জোড়া, 6টি বা 3 জোড়া। কোথায় আছে দেখি। এই যে প্যারোটিড, প্যারোটিড যেটা সেটা এই জায়গায়, মানে তোমাদের কানের পাশে যে অংশটা আছে এই অংশে তোমাদের মূলত কি প্যারোটিড গ্রন্থিটা আছে। তাহলে প্যারোটিড হচ্ছে এই জায়গায়। ওকে, এরপরে দেখো এই যে তোমাদের জ লাইন আছে, জ লাইন, জ লাইন আছে না? এই জ লাইনের এই জায়গায় এখানে একটা গর্ত আছে না? আছে, কিন্তু দাড়ির জন্য দেখা যাবে না। এই যে অংশটা আছে এই অংশের ভেতরে আরেকটা গ্রন্থি আছে যেটাকে বলে সাবমেন্ডিবুলার, এই যে সাবমেন্ডিবুলার। ওকে, এরপর জিহ্বার নিচে, জিহ্বার নিচে আরেকটা গ্রন্থি আছে সেটাকে আমরা বলি কি সাবলিঙ্গুয়াল। এই যে জিহ্বার নিচে এই জায়গায়, জিহ্বার নিচে এই জায়গায় আছে সাবলিঙ্গুয়াল। তাহলে এই 3টা লালা গ্রন্থি থেকে লালা তৈরি হয়। লালা গ্রন্থি থেকে মূলত কি তৈরি হয়? লালা, বা এটাকে লালা রসও বলে, লালা বা লালা রস, লালা বা লালা রস বলে। ঠিক আছে, আচ্ছা আমরা এই পাকস্থলীর মধ্যে, এই পরিপাকের মধ্যে লালার বিষয়টা কি জন্য পড়তেছি? লালা কিন্তু পরিপাক করে। আমরা যে আমাদের থুতু বা লালা, এটাকে আমরা শুধু খারাপ জিনিস মনে করলে হবে না। ঠিক আছে, এটা আমাদের বডিতে খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ করে। এক হচ্ছে মুখমণ্ডলকে ভেজা রাখে যাতে শ্বাস প্রশ্বাস করা যায়। আর পরিপাকের কাজটা কি? এই যে তুমি কথা বলতেছো, তোমার গলা প্রতিনিয়ত শুকায় যাচ্ছে, ওখানে লালা জিনিসটাকে কি ভেজা রাখবে। কিন্তু পরিপাকের কাজটা কি? খাবারকে পিচ্ছিল করে একটা গেল, খাবারকে পরিপাকও করে, খাবারকে রাসায়নিক পরিপাক করে লালা। দেখো এদিকে দেখো, তাহলে আমরা লালা রস পড়তেছি তো, লালা রসের মধ্যে কি থাকে? লালা রস, লালা রসের পিএইচটা একটু দেখো। লালা রসের পিএইচটা হয় যে না 6.2, 7.4 হবে, 6.2 থেকে 7.4। মানে লালা, এই যে 6.2 মানে কি দেখি বলো তো, 6.2 মানে কি? এটা হচ্ছে কি অ্যাসিডিও, এটা কি অ্যাসিডিও। 7.4 মানে এটা কি ক্ষারীয়। তাহলে লালা, লালা অ্যাসিডিও হতে পারে, লালা ক্ষারীয় হতে পারে। তুমি কি খাবার খাচ্ছ ওইটার উপর ডিপেন্ড করতেছে তোমার লালাটা অ্যাসিডিও হবে নাকি লালাটা ক্ষারীয় হবে। তাহলে লালা অ্যাসিডিও হতে পারে, লালা ক্ষারীয় হতে পারে, লালা আবার নিরপেক্ষ হতে পারে, 7 হলে নিরপেক্ষ হতে পারে। তাহলে 6.2 থেকে 7.4 পর্যন্ত লালা হয়। ঠিক আছে, লালার মধ্যে পানি থাকে, বেশিরভাগ ক্ষেত্রে লালার মধ্যে পানিই থাকে। পানি থাকে 95 থেকে 99% পর্যন্ত, পানি থাকে 95 থেকে 99% পর্যন্ত। পিএইচ মানে কোন একটা বস্তু কি অ্যাসিডীয় নাকি ক্ষারীয়, এটা তোমার কেমিস্ট্রির বিষয়। মানে কোন একটা দ্রবণ, কোন একটা তরল, এটা কি অ্যাসিডের মতো ব্যবহার করতেছে নাকি ক্ষারের মতো ব্যবহার করতেছে, ওইটা নির্ণয় করা হয়। পিএইচ এর মান, পিএইচ এর মান 0 থেকে 6 হলে, 0 থেকে 7 হলে ওইটা হচ্ছে কি অ্যাসিডীয়। ঠিক আছে, আর 7 হলে ওইটা হচ্ছে নিরপেক্ষ, এটা অ্যাসিডও না ক্ষারও না। যদি 7 থেকে 14 হয়, 7 থেকে 14 এটা হচ্ছে কি ক্ষারীয়। এটা তোমরা কেমিস্ট্রিতে পড়বা, এটা তোমরা কেমিস্ট্রিতে পড়বা, হচ্ছে বুঝছি। আচ্ছা আসো, আমরা যেহেতু বায়োলজি পড়তেছি, আমরা আগে লালা কি কাজ করে সেটা একটু দেখি। তাহলে লালা রসের মধ্যে পিএইচ হচ্ছে কি 7.2 থেকে 7.4, তার মানে লালা হচ্ছে কি 6.2 থেকে 7.4। একটা হচ্ছে অ্যাসিডীয় বা ক্ষারীয়, অ্যাসিডীয় বা ক্ষারীয় হতে পারে। লালার মধ্যে একটা জিনিস, কিছু এনজাইম আছে, লালার মধ্যে কিছু কি আছে, এনজাইম আছে। দেখো লালার মধ্যে টায়ালিন, মল্টেজ, অ্যামাইলেস, অ্যামাইলেস, এই এনজাইমগুলো থাকে, এই এনজাইমগুলো থাকে। এদিকে মনোযোগ,
কি কি থাকে? টায়ালিন, মল্টেজ, অ্যামাইলেজ নামক এনজাইম থাকে। এখন এই এনজাইমগুলোর কাজ কি করে দেখো একটু বলি। আমাদের পরিপাকের টার্গেট কি ছিল? শর্করা। আমরা এই যে খাদ্য উপাদানগুলোকে পরিপাক করতেছি কি জন্য? এই খাদ্যগুলোকে পরিপাক করতেছি কি জন্য? যাতে কোষ জিনিসটা গ্রহণ করতে পারে। আমরা প্রথম ক্লাসে বলছিলাম একটু রিক্যাপ করি আমাদের খাদ্য উপাদান কি কি আছে। দেখি বলো তো। আমরা খাবার হিসেবে শর্করা গ্রহণ করি, আমরা খাবার হিসেবে আমিষ গ্রহণ করি, আমরা খাবার হিসেবে স্নেহ বা ফ্যাট গ্রহণ করি, আমরা খাবার হিসেবে পানি গ্রহণ করি, তারপর খনিজ লবণ গ্রহণ করি, তারপর আর কি গ্রহণ করি? ভিটামিন গ্রহণ করি। ঠিক আছে? এই 6টা উপাদান আমরা খাবার হিসেবে গ্রহণ করি। এই 6টা উপাদানের মধ্যে এই যে 3টা উপাদান কোষ ডিরেক্ট এই 3টা উপাদানকে গ্রহণ করতে পারে। এটার কোনো পরিপাকের প্রয়োজন নেই। এই 3টা উপাদান ডিরেক্ট কোষ গ্রহণ করতে পারে, পরিপাকের কোনো প্রয়োজন নেই। কিন্তু এই 3টা উপাদান কোষ গ্রহণ করতে পারবে না। মানে শর্করা ডিরেক্ট কোষ গ্রহণ করতে পারবে না, আমিষকে ডিরেক্ট কোষ গ্রহণ করতে পারবে না, স্নেহ বা ফ্যাটকে কোষ ডিরেক্ট গ্রহণ করতে পারবে না। তাহলে একে কনভার্ট করতে হবে। কিসে কনভার্ট করতে হবে? দেখো, শর্করাকে তোমাকে গ্লুকোজে কনভার্ট করতে হবে। ঠিক আছে? আমিষকে তোমাকে কিসে কনভার্ট করতে হবে? আমিষকে তোমাকে অ্যামিনো অ্যাসিডে কনভার্ট করতে হবে। তারপর ফ্যাটকে তোমাকে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারলে কনভার্ট করতে হবে, তাই না? তাই তো? তাহলে এই যে কনভার্ট করা, এই যে ট্রান্সফার করা বা কনভার্ট করা, এটাকে আমরা বলতেছি কি? পরিপাক। তাহলে আসো, এই যে আমরা পড়তেছিলাম কোথায়, এই যে লালার কথা বলতেছিলাম। তাহলে লালা কি করে? লালা প্রথমে শর্করাকে মল্টোজে কনভার্ট করবে। কিসে কনভার্ট করবে? মল্টোজে কনভার্ট করবে। তখন এই এনজাইমগুলোর মধ্যে যে কোনো একটা কাজে লাগবে, যে কোনো একটা দিয়ে তুমি জিনিসটা করতে পারো। মানে শর্করা, মল্টোজ। এখন আমার টার্গেট কি ছিল? শর্করা দিয়ে কি বানানো? গ্লুকোজ বানানো। কিন্তু আমরা এখন শর্করা দিয়ে কি বানাইছি? মল্টোজ পরবর্তীতে কিসে কনভার্ট হবে? গ্লুকোজে। তাহলে দেখো, তাহলে মল্টোজ কখন গ্লুকোজে কনভার্ট হবে? কোথায় গ্লুকোজে কনভার্ট হবে? শর্করা প্রথমে কোথায় কনভার্ট হচ্ছে? মল্টোজে। এটা কোথায় হচ্ছে কাজটা? মুখের মধ্যে। কোথায় হচ্ছে? মুখের মধ্যে। এই যে বাকি অংশটা যে মল্টোজে গ্লুকোজে পরিণত হবে, এটা হবে ক্ষুদ্রান্তে। এটা কোথায় হবে? আমরা যখন ক্ষুদ্রান্তে পড়বো ওখানে দেখবো। ওটা কোথায় হবে? ক্ষুদ্রান্তে। তাহলে একটা জিনিস চিন্তা করো, শর্করা প্রথমে মল্টোজ হয়েছে, মল্টোজ পরবর্তীতে গ্লুকোজ হবে। তাহলে দেখো, শর্করার অর্ধেক কাজটা কোথায় হয়ে গেছে? মুখের লালা, মানে মুখের মধ্যে হয়ে গেছে। মুখের মধ্যে লালা আসে, অর্ধেক কাজটা করে ফেলছে। তাহলে এই যে শর্করা অর্ধেক পরিপাক হয় কোথায়? মুখের মধ্যে। বাকি অর্ধেক কোথায় পরিপাক হবে? এই যে অর্ধেক, হাফ অংশ হচ্ছে মুখে, আর হাফ অংশ হচ্ছে কোথায়? ক্ষুদ্রান্তে পরিপাক হবে। এইটাই হলো আমাদের মুখমণ্ডলের শেষ অংশ। তাহলে আমরা মুখমণ্ডল কমপ্লিট করে ফেলছি। মুখমণ্ডলের মধ্যে আমরা 3টা অংশ পাইছি। এই যে 3টা অংশ পাইছি, কি কি? দাঁত নিয়ে আমরা পড়ছি, জিহ্বা নিয়ে আমরা পড়ছি, এরপর নিয়ে কি লালাগ্রন্থি নিয়ে আমরা পড়ছি। শেষ। এটাই হচ্ছে আমাদের মুখমণ্ডলের শেষ পার্ট। এরপরে আমরা অন্য নালী নিয়ে পড়ার কিছু না, এটা জাস্ট একটা নালী, এটা পাকস্থলীতে নিয়ে যায়। এরপরে শুরু হবে পাকস্থলী। এরপরে আমরা পাকস্থলী নিয়ে অংশ শুরু করব। তাহলে এতটুকু লিখে নাও।